ধারা ৩৪২ ২১ আগস্ট মামলায় লুৎফুজ্জামান বাবরের জবানবন্দি। বাংলাদেশের রাজনীতিতে ২১ আগস্ট ভয়াবহ এক কালো অধ্যায়। দেশি বিদেশি নানামুখী রাজনৈতিক চক্রান্তের শিকারে বাংলাদেশের রাজনীতি আজও গভীর ক্ষত বয়ে বেড়াচ্ছে। অস্বীকার করার উপায় নাই, এই দিনের ভয়াবহতা খুব সহজেই ভুলে যাওয়া কিংবা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু ঘটনার প্রকৃত ইতিহাস লুকিয়ে রাজনৈতিক বয়ান তৈরির অপচেষ্টা ঘটনার দিন থেকেই ছিল। ফলশ্রুতিতে ভয়াবহ দুর্ঘটনার পূর্ব ও পরবর্তী রাষ্ট্রীয় দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপসমূহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধূম্রজাল সৃষ্টির একটি ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। অথচ তৎকালীন সরকারের নানামুখী ব্যবস্থা গ্রহণের তথ্যসমূহ বিশ্লেষণ করলে ২১ আগস্ট নিয়ে চক্রান্তকারীদের রাজনৈতিক বয়ান মিথ্যা বলে প্রমাণিত হয়। চক্রান্তকারীদের মিথ্যাচার বন্ধ করতে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরে তার আলোকেই আমরা তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আদালতে দেয়া জবানবন্দি আজকে সবার সামনে তুলে ধরব। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে তার জবানবন্দি সহ সেই সময়কার গণমাধ্যমে প্রকাশিত নানা তথ্য উপাত্ত তুলে ধরব। আমরা চেষ্টা করব অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে তাদের আদালতে উপস্থাপিত জবানবন্দি বিশ্লেষণ সহকারে দেশবাসীর সামনে তুলে ধরতে। আমাদের প্রামাণ্যচিত্রটির বিষয়বস্তু কেবলমাত্র আদালতে উপস্থাপিত লুৎফুজ্জামান বাবরের ৩৪২ ধারায় জবানবন্দি বিবরণ, যা ইতোমধ্যেই আইনজীবী কর্তৃক আদালতে উপস্থাপিত হয়েছে। আজ থাকছে এর প্রথম পর্ব। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামি মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর সাহেব কর্তৃক প্রদত্ত লিখিত জবানবন্দির সার্টিফাইড কপি। মাননীয় আদালত, আমি মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর। আমি নেত্রকোনা জেলার মদন থানার অন্তর্গত বাড়িভাদেরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রাজনীতির সাথে জড়িত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি হিসেবে নেত্রকোনা ৪, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি নির্বাচনী এলাকা থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সনে ৩বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই। ২০০১ সনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হলে আমি দায়িত্ব গ্রহণ করে অত্যন্ত সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশপ্রেম সহকারে দেশ সেবায় সচেষ্ট ছিলাম। ২০০১ সনে অক্টোবর মাসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০০৬ সনের ২৮ অক্টোবর ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা দেশ, জনগণ ও গণতন্ত্রের শত্রু। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে ২১ আগস্ট ২০০৪ সনে পৃথিবীর ইতিহাসে অত্যন্ত নৃশংসতম এই ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় ২২ জন নারী পুরুষের প্রাণহানিসহ অনেক লোক আহত হয়। উক্ত ঘটনায় আহত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমান মৃত্যুবরণ করেন, যা অনাকাঙ্ক্ষিত এবং বেদনাদায়ক। এই ঘটনায় তার পরিবারের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এই নৃশংসতম ঘটনায় বাংলাদেশের তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত হওয়ার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, দুর্ভাগ্য ও দুঃখজনক। ২১ আগস্ট ২০০৪ সনে আমি দাপ্তরিক কাজে মন্ত্রণালয়ে ছিলাম। হঠাৎ আনুমানিক ৫টা ৪৫ দিকে আমার গানম্যানের ওয়্যারলেস মেসেজ আসে, বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি তাৎক্ষণিক ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার এস.এন. মিজানুর রহমানকে মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ পাই। এর কিছুক্ষণ পর আমি আবার ওনাকে মোবাইলে কল করে তাকে পেয়ে ঘটনার কথা জিজ্ঞেস করার পর তিনি জানান যে তিনিও ঘটনার কথা শুনেছেন। তাকে মাননীয় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কথা জিজ্ঞেস করায় তিনি জানান যে ঘটনাস্থলে অবস্থানরত ডিসি ওবায়েদ তাকে জানিয়েছেন নেত্রী সুস্থ আছেন এবং অক্ষত অবস্থায় বাসায় ফিরে গেছেন। আমি তাকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে পরিস্থিতি মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিই। তাকে আরও বলি যে ঘটনায় আহতদের অ্যাম্বুলেন্সে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা সহ প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে আরও অ্যাম্বুলেন্স এনে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য। তাকে ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সমাবেশস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার জন্যও বলি। এরপর আমি মন্ত্রণালয়ে থেকে আইজিপি, মহানগর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর অব্যাহত রাখি।
ঘটনার পর সমাবেশে উপস্থিত লোকজনদের দ্বারা সৃষ্ট অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা শান্তিপূর্ণ উপায়ে নিবৃত্ত করার পরামর্শ দেই। এমনকি অগ্নি নির্বাপনের জন্য দ্রুত ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড পৌঁছার জন্য নির্দেশ দেই। ঘটনার পর চারদিক থেকে ঢাকা শহর সহ সারা দেশে দাঙ্গা হাঙ্গামার খবর আসতে থাকে। আমি আইজিপি, এডিশনাল আইজিপি, এসবি সহ মহানগর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারকে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়ার জন্য পরামর্শ দেই। আমি ঘটনাস্থলে যাওয়ার ব্যাপারে আইজিপি, এডিশনাল আইজিপি, এসবি ওর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের সাথে পরামর্শ করলে তারা বলেন এখানে উত্তেজনা বিরাজ করছে, কারণ এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থাকার কারণে সবসময় 200 থেকে 400 লোক অবস্থান করে। ওনারা আরও জানান ঘটনাস্থলে আমি গেলে বিব্রতকর অবস্থার সৃষ্টি হবে। ওনারা বলেন আপনার গাড়ি বহরে এবং কর্তব্যরত পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। আমি সেখানে যাওয়ার কারণে সম্ভাব্য নতুন কোনো ঘটনা বা উত্তেজনা সৃষ্টি যাতে না হয় বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য তারা আমাকে ঘটনাস্থলে না যাওয়ার পরামর্শ দেন। ঘটনার দিন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী নোয়াখালীতে একটি জনসভায় ছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরীকে মোবাইল ফোনে ফোন করে ঘটনাটি তৎকালীন প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করতে বলি এবং আমি এও বলি মাননীয় বিরোধী দলীয় নেত্রী সুস্থ আছেন এবং ভালোভাবে বাসায় পৌঁছেছেন। আমি গভীর রাত পর্যন্ত মন্ত্রণালয়ে অবস্থান করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেই। ঘটনার পরের দিন সকালে ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার এস.এম. মিজানুর রহমানের নিকট জানতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যগণ মিলিটারি অপারেশন পরিদপ্তরের অনুমতি সাপেক্ষে বিধি মোতাবেক ঘটনাস্থলে পড়ে থাকা বিস্ফোরক উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন। পরবর্তীতে আরও জানতে পারি যে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যগণ এসওপি অর্থাৎ স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর অনুযায়ী সেগুলো নিষ্ক্রিয় করেছেন। তারা এসওপি এর বিধান অনুযায়ী আরও 2টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছেন। এই মর্মে মহানগর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার 23/8/2004 তারিখে আমাকে জানান। 22/8/2004 তারিখে আমি সকাল 10টার দিকে মহানগর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের কাছে ঘটনার বিষয়ে সার্বিকভাবে বিস্তারিত জানতে চাইলে তিনি জানান যে ঘটনায় আহত বা নিহত কারো কোনো আত্মীয় স্বজন থানায় মামলা করতে না আসায় তদন্তের স্বার্থে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ কর্তৃক বাদী হয়ে মামলা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমি তাকে পুলিশ কর্তৃক বাদী হওয়ার কারণ জিজ্ঞেস করায় তিনি জানান যে মামলা দায়েরে বিলম্ব হলে জবাবদিহিতা থাকে, তাই তিনি পুলিশ কর্তৃক বাদী হয়ে মামলা করার নির্দেশ দিয়েছেন। আমি তাকে মামলাটি গুরুত্ব সহকারে তদন্তের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়ার নির্দেশ দেই। 23/8/2004 তারিখে মহানগর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আমাকে জানান যে মামলাটি ডিএমপিতে প্রেরণ করা হয়েছে। আমি তাকে মামলাটি ব্যক্তিগতভাবে গুরুত্ব সহকারে মনিটর করার পরামর্শ দেই। 21 আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে আইজিপি এবং পুলিশের অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ, পরামর্শ এবং আলোচনার ভিত্তিতে মামলাটি সিআইডিতে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার প্রেক্ষিতে মামলাটি সিআইডিতে প্রেরণের ব্যবস্থা করা হয়। ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার এস.এম. মিজানুর রহমান বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদানকালে ওই সকল বিষয় গোপন করে আমার বিরুদ্ধে যে সকল বক্তব্য প্রদান করেছেন সেগুলো মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক। এমনকি ঐরূপ কোনো কথা তিনি অত্র মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এএসপি ফজলুল কবিরের নিকট 3/2/2008 তারিখে ফৌজদারি কার্যবিধির 161 ধারার জবানবন্দিতে বলেননি। 21 আগস্ট মামলার বিষয়ে আমার গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিম্নে উল্লেখ করা হল। 1. ঘটনার পর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি ওঠার পর আমি কাল বিলম্ব না করে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে অবহিত করি এবং আওয়ামী লীগের দাবি মতে কমিশন গঠনের জন্য তাকে পরামর্শ দেই। তিনি অন্যান্য সিনিয়র মন্ত্রীদের সাথে পরামর্শক্রমে কমিশন গঠনের ব্যবস্থা করেন। ঘটনার জন্য দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করার জন্য গত 24/8/2004 তারিখে স্মারক নং স.ম. তদন্ত কমিশন 1/2004 আইন 2/1118 মোতাবেক মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব জয়নুল আবিদিনকে দিয়ে 1 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে। তদন্ত কমিশনের প্রজ্ঞাপনের ফটোকপি সংযুক্ত।
2. আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি অত্র মামলার ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য সার্বক্ষণিক তৎপর ছিলাম। এমন জঘন্য অপরাধের সাথে জড়িত দুষ্কৃতিকারীদের ধরিয়ে দেওয়ার জন্য আমার উদ্যোগে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে বিগত 29/8/2004 তারিখে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়, যা বিগত 30/8/2004 তারিখের সকল জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তার মধ্যে 30/8/2004 তারিখের প্রথম আলো, ডেইলি স্টার, ইনকিলাব, ইত্তেফাক উল্লেখযোগ্য মূল পত্রিকা সংযুক্ত। 3. আওয়ামী লীগের বিভিন্ন নেতা নেতৃবৃন্দের পক্ষ হতে ইন্টারপোল ও FBI এর মাধ্যমে তদন্তের দাবি উঠলে তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক পুলিশ সংস্থা অর্থাৎ ইন্টারপোল এবং মার্কিন গোয়েন্দা সংস্থা বা FBI-কে ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়ে তাদের সাহায্য চাওয়া হয়। এর প্রেক্ষিতে 29/8/2004 তারিখে ইন্টারপোলের 2 সদস্য বিশিষ্ট IRT ইনসিডেন্ট রেসপন্স টিম ঢাকায় এসে পৌঁছায় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট দেওয়ার জন্য। 2 সদস্য বিশিষ্ট ইন্টারপোল এক্সপার্ট 1/9/2004 তারিখে ঢাকা এসে পৌঁছায়। এছাড়াও IRT মেম্বারদের সুপারিশে যুক্তরাষ্ট্র হতে 2 জন এক্সক্লুসিভ সাবস্টেন্স স্পেশালিস্ট 9/9/2004 তারিখে ঢাকা এসে পৌঁছায়। তাদেরকে সকল প্রকার সহায়তা প্রদান করা হয়, যার কপি সংযুক্ত করা হবে। ইতোমধ্যে মামলাটিতে তদন্তে আশানুরূপ অগ্রগতি না হওয়ার কারণে সরকার ও সাধারণ জনগণ তথা দেশবাসীর উদ্বিগ্নতার কারণে তৎকালীন আইজিপি আশরাফুল হুদা সাহেবকে নির্দেশ দেই ইন্টারপোলকে আহ্বান করার জন্য, যাতে তারা 21 আগস্ট গ্রেনেড হামলার তদন্ত কর্মকর্তার তদন্তের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত থেকে পূর্ণাঙ্গভাবে পুরো মামলাটির বিষয়ে শুরু থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত কাজ করে। সেই মতে আশরাফুল হুদা সাহেব ইন্টারপোলকে পত্র লিখেন, যার মেমো নং NCB/8 2005/23 ডেটেড 13/01/2005। উক্ত পত্রে বিশেষভাবে উল্লেখ রয়েছে যে দ্য গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ is very much concerned of the incident and the desire to uncover the truth as we mentioned earlier. If Interpol sends another team to assist the investigation further, it would be immense help to us. The team will be required to be constantly involved with the investigation till such time the whole process of investigation is over. We will arrange for boarding, lodging and incidental expenditure of the team during its stay in Bangladesh. উপরোক্ত চিঠি এই মামলাটির সত্য উদ্ঘাটনের জন্য সরকারের উদ্বিগ্নতা ও আন্তরিকতা এবং আন্তরিক প্রচেষ্টারই বহিঃপ্রকাশ। মেমো নং NCB/8 2005/23 ডেটেড 13/01/05 এর কপি সংযুক্ত। 4. এই মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে মনিটর করার জন্য আমার উদ্যোগে ও স্বরাষ্ট্র সচিব আইজিপি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে জনাব ফরুক আহমেদ চৌধুরী তৎকালীন অতিরিক্ত আইজিপি SB-কে আহ্বায়ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আইন শাখা হতে র্যাব, CID, SB, NSI, DB, DGFI এর SP ও মেজর সমপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা তাদের নিজস্ব সংস্থার মাধ্যমে তথ্য উদ্ঘাটনের সুযোগ পায় এবং তদন্তের সহায়ক হিসেবে কাজ করতে পারে। এখানে উল্লেখ্য, তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ ইচ্ছাকৃতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উল্লেখিত কমিটি সম্পর্কে জেনেও এই কমিটির কার্যক্রম, অগ্রগতি বা কিছুই তার দেয়া অভিযোগপত্রে উল্লেখ করেননি। যেহেতু এর সব কৃতিত্ব আমাদের পক্ষে যাবে, তাই স্মারক নং স.ম. আইন 2 95/2005 791 তারিখ 16/6/2005 কপি সংযুক্ত। উল্লেখ্য যে আমি যখনই কোনো সামাজিক, রাজনৈতিক, সরকারি আচার অনুষ্ঠানে যেতাম, সেখানেই বিভিন্নভাবে আমার দলীয় সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গের কাছে 21 আগস্ট গ্রেনেড হামলার অগ্রগতি জানার প্রশ্নের সম্মুখীন হতাম। তখন আমাকে অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়তে হতো। আমি এই কারণেই যখনই আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা বা ফোনে আলোচনা হতো, তখনই উক্ত মামলার কোনো অগ্রগতি হচ্ছে না আলোচনা করতাম এবং অত্যন্ত চাপ সৃষ্টি করতাম।